নীল চিরকুট লেখনীতে নৌসিন আহমেদ তোদেলা পর্ব সংখ্যা ৫৫। রৌদ্র উজ্জ্বল সেই দুপুর বেলায় অন্তর থেকে পালিয়ে এসেই ইরার মুখোমুখি হতে হলো নীরাকে। বিয়ের প্রায় ৩ মাস পর ছোট্ট বোনকে শ্বশুর বাড়িতে দেখে কিছুটা অবাক হলো সে। ইরা বসার ঘরে বসেছিল, কালো জমিনে সাদা ফুলতোলা জামা গায়ে, চোখে মুখে নিদারুণ ক্লান্তি। নীরাকে দেখতে পেয়ে উঠে এসে এক হাতে জাপটে ধরল ইরা, উচ্ছ্বসিত কণ্ঠে বলল, উফ, আসবো আসবো বলে আশা হয়ে উঠছিল না। একটু শুকিয়েছ মনে হচ্ছে, কেমন আছো? নীরা ঠোঁট টেনে হাসার চেষ্টা করলো, বোনকে এক হাতে জড়িয়ে ধরল। ভালো, তুই কেমন আছিস? আসবি বলিসনি তো? বললে তো সারপ্রাইজ হতো না, তাই বলিনি। মিড টার্ম শেষ হলো কাল, ছুটি পেয়ে সিদ্ধান্ত নিলাম তোমার কাছে আসবো, ব্যাস চলে এলাম। নীরা ছোট্ট একটা নিঃশ্বাস ফেলল, মেকি হেসে বলল, ভালো করেছিস। ইরাকে জড়িয়ে রেখেই শাশুড়ি মায়ের দিকে তাকালো নীরা, চোখে মুখে সূক্ষ্ম দুশ্চিন্তা। ইরা মেয়েটা অন্যরকম, বুদ্ধিমতী, মুক্তিচেতা, প্রতিবাদী, তীক্ষ্ণ ব্যক্তিত্ব সম্পূর্ণ। নীরার মতো চুপ থাকা তার ধাতে নেই। মুখের ওপর কঠিন কথা বলে ঝামেলা পাকানো তার কাজ। সমাজের প্রতি তার তীব্র অসন্তোষ। শাশুড়ি মায়ের সূক্ষ্ম বাঁকা চাহনি চোখে পড়লেও নির্ঘাত ঝামেলা পাকাবে ইরা। জাহানারাও তো থেমে থাকার মানুষ নন, স্বাভাবিক ভালো কথাও মুখ গোমরা করে বলা তার অভ্যাস। নীরা যেন অকল পাথারে পড়ল, বোনকে নিয়ে দুশ্চিন্তায় কাটা হয়ে রইল বুক। ইরার জন্য খাবার দাবারের ব্যবস্থা করো বৌমা, তার আগে ঠান্ডা শরবত করে দাও, এই গরমে অতটুকু জার্নি করে এসেছে। জাহানারার এমন সুন্দর স্বাভাবিক ব্যবহারে মনে মনে অসংখ্য ধন্যবাদ দিল নীরা। মৃদু কণ্ঠে বলল, আচ্ছা মা। ইরা হেসে বলল, ওসব শরবত টরবত লাগবে না, তুমি বরং আমায় একটা ওয়াশরুম দেখিয়ে দাও, লম্বা একটা শাওয়ার নেব, ঘামে শরীর চটচট করছে। কথাটা বলে থামল ইরা, সোফা থেকে নিজের হ্যান্ডব্যাগটা তুলে নিতে নিতে প্রশ্ন ছুড়ল, ভাইয়া আছে নাকি বাসায়? ভাইয়ার সাথে তো দেখা হলো না। নীরা অন্তুর নামটা উচ্চারণ করতে গিয়েও থেমে গেল, আর চোখে শাশুড়ির দিকে চেয়ে নিজেকে সংযত করলো। শান্ত কণ্ঠে বলল, তোর ভাইয়া রুমে আছে, দেখা করবি, চল। জাহানারা উঠে রান্নাঘরের দিকে চলে যেতেই দৌড়ে এলো অয়ন। এক হাত গালে রেখে মুখ গোমরা করে নীরার দিকে তাকালো। নীরা তার চুপসে যাওয়া মুখটির দিকে চেয়ে বলল, আরো খেয়েছিস? অয়ন দুঃখ ভরা মন নিয়ে সম্মতি জানালো, প্রচন্ড মন খারাপ নিয়ে বলল, তুমি শাড়ি পাল্টে সালোয়ার কামিজ না পরলে আবারও মারবে, ভাইয়া তোমাকে শাড়ি পরতে নিষেধ করেছে। অয়নের বলা কথাটা জাহানারার কানে গিয়ে পৌঁছাতেই রান্নাঘর থেকে ধমকে উঠলেন তিনি। কেন, বউ কি পরবে সেটাও ও ঠিক করে দেবে? বাড়ির বউ শাড়ি পরবে, তাতে ওর সমস্যা কি? অয়ন দমে গেল, নীরার দিকে চেয়ে কাতর চোখে অনুরোধ করল, প্লিজ। নীরা দ্বিতীয়বারের মতো অকল পাথারে পড়ল। স্বামী না শাশুড়ি, কার কথা শুনবে তা নিয়েও বিরাট এক প্রশ্ন দেখা দিল মনে। পুরোটা সময় লক্ষ্মী মেয়ের মতো চুপচাপ দাঁড়িয়ে রইল ইরা। অয়নকে রেখে শোবার ঘরের দরজার কাছে আসতেই অন্তুর মুখোমুখি হলো তারা। অন্তু শার্টের বোতাম লাগাতে লাগাতে বেরোচ্ছিল, ইরাকে দেখে দাঁড়িয়ে গিয়ে মৃদু হাসল, খানিকটা বিস্ময় নিয়ে বলল, আরে ইরা নাকি? কেমন আছো আপু? ইরা ঠোঁট টেনে হাসল। আশেপাশের আবহাওয়া দেখে উত্তরটা নিয়ে খুব চিন্তায় পড়তে হচ্ছে জামাইবাবু। অন্তু কথাটা ধরতে না পেরে ভুরু কুঁচকালো, অপ্রস্তুত কণ্ঠে বলল, মানে? সাথে সাথে ইরার হাত খামচে ধরল নীরা, ব্যস্ত হয়ে বলল, গরম, গরমের কথা বলছে ও। অন্তু নীরার দিকে এক নজর চেয়ে বলল, ও আচ্ছা, থাকো তাহলে, আমি একটু বেরোচ্ছি, সন্ধ্যার পর দেখা হবে ইনশাল্লাহ। আমি বোধহয় বিকেলের দিকে চলে যাব ভাইয়া, দেখা হওয়ার সম্ভাবনা কম। কথাটা বলে মৃদু হাসল ইরা। অন্তু অবাক হয়ে বলল, এই মাত্র না এলে? এসেই যাওয়ার চিন্তা কেন? বিয়ের পর আজই বোধহয় প্রথম এলে বাসায়, 2-1 দিন থাকো আমাদের সাথে, নীরা তোমায় খুব মিস করে। আগে ওর মন ভরুক, তারপর যাওয়ার চিন্তা, তার আগে নয়। অন্তুর কথায় চট করে অন্তুর দিকে তাকাই নীরা। নিজের 2 অক্ষরের নামটা জীবনে প্রথম খুব সুন্দর শোনালো তার কানে। প্রায় 3 মাস পর অন্তুর মুখে নীরা নামটা শুনতে পেয়ে
অদ্ভুত এক তৃপ্তিতে ছেয়ে গেল মন মস্তিষ্ক। ইরা জবাব না দিয়ে মৃদু হাসল। এটুকু সময় ঠিকঠাকভাবে কেটে যাওয়ায় বেশ স্বস্তি পেল নীরা। কিন্তু এই স্বস্তিটুকু বেশিক্ষণ টিকল না। দুপুরের পর পাশের বাসার এক মহিলা এসে নিত্যদিনকার গল্প জুড়ল। ইরা তখন রান্নাঘরের দরজায় দাঁড়িয়ে। মহিলাটি বেশ ফলাও করে জিজ্ঞেস করলেন, বউয়ের বাড়ি থেকে কিছু দেয়নি ভাবি? জাহানারা স্বাভাবিক মুখভঙ্গি নিয়ে বললেন, কি দেবে? বউয়ের বাপের বাড়ির অবস্থা অত ভালো না। ৫-৬ বছর আগে বাপ মারা গেছে। মহিলা অবাক হয়ে বললেন, তাই বলে কিছুই দেবে না? আমাদের বাসায় কাজ করতো চম্পা নামের মেয়েটা, এই মাসেই ওর বিয়ে হলো। ওর বিয়েতে আমাদের বাবুর বাপই তো প্রায় ৩০,০০০ টাকা দিল। জামাইকে ১,০০,০০০ টাকা আর একটা মোটরসাইকেল দিয়েছে বিয়েতে। বিবেক বলেও তো একটা কথা আছে, এমনি কিভাবে পাঠিয়ে দেয় মেয়ে? এটুকু শুনেই মেজাজ খারাপ হয়ে গেল ইরার। নীরা চোখ ইশারায় বোনকে শান্ত থাকার জন্য অনুরোধ করল। ইরা রাগে ফুঁসতে ফুঁসতে চুপ করে রইল। জাহানারা বিরস মুখে বলল, ওদের বিবেকের বাঁধে নাই তাই দেয় নাই। অন্তু আর অন্তুর আব্বা কেউই এসব নেওয়া দেওয়া পছন্দ করে না। আমার শ্বশুর আব্বাও পছন্দ করতেন না। হাদিসে যৌতুক হারাম। মহিলা এবার দমে গেলেন, মিনমিন করে বললেন, যৌতুক কই ভাবি, এগুলো তো সামাজিকতা। জাহানারা জবাব দিল না। ইরা বোনের প্রতি বিরক্ত হয়ে শোবার ঘরের দিকে পা বাড়ালো। কিছুটা গিয়েই থমকে দাঁড়ালো। কানে এলো মহিলার কিছু কুৎসিত ভাবনা। ভাবি, শুনলাম বউ নাকি আপনার ছেলের থেকে বড়। কি একটা জামানা আসছে বলুন তো ভাবি। এই বুইড়া বুইড়া মেয়েগুলো ভদ্রনম্র ছেলেদের মাথাগুলো একদম চিবিয়ে খাচ্ছে। আমার ননাসের ননদের ছেলে সৈকতও এমন একটা কাণ্ড করেছে জানেন। হুট করেই একদিন তার থেকে 4 বছরের বড় এক মেয়েকে বিয়ে করে ঘরে উঠালো। ছেলের কাণ্ড দেখে আপা কি করলো জানেন? খাওয়া দাওয়া বাদ দিয়ে বিছানা নিল। এই বউকে সে মানবে না, এদিকে ছেলেও বউ ছাড়বে না। কাঁচা বয়সে ছেলে, বাপ মায়ের কথা শোনে। দুলাভাইও রাগারাগি, ছেলেকে ঘর থেকে বের করে দিবে দিবে অবস্থা। আমরা অনেক বোঝানোর পর আপা দুলাভাই মেনে নিল। কিন্তু আল্লাহর কি কাজ ভাবি, বিয়ের 2 বছরের মাথায় শৌকতের বউরে তালাক দিয়ে দিল। বউরে নাকি এখন আর ভালো লাগছে না। লাগবো কেমনে? জোয়ান পুরুষ মানুষ কচি মেয়ে বিয়ে করবে, বয়স্ক মেয়ে একদিন মনে ধরবে। আপনার ছেলেও না এমন করে ভাবি। আমার ছেলে আপনাদের সৈকতের মতো নয় ভাবি। আর না ছেলের বউ অন্তুর থেকে 4-5 বছরের বড়, মাত্র 2 মাসের পার্থক্য। এইটুকু পার্থক্য চোখে বাজে না। সংসার টিকিয়ে রাখতে চেষ্টা, ভরসা আর সততা লাগে। আমি তো শুনেছিলাম সৈকত ছেলেটার নাকি চরিত্রগত সমস্যা আছে। ছেলের চরিত্র খারাপ থাকলে তো ভাবি কচি খুকির সাথে বিয়ে দিলেও বেশি দিন মনে ধরবে না। ঘড়িতে 3টা বাজে। দুপুরের তীব্র রোদে বিকেলের মোলায়েম আভা ফুটেছে। ক্রমেই স্নিগ্ধ হয়ে উঠছে চারপাশ। ভার্সিটির নির্দিষ্ট একটি হলের ছাদে পা ঝুলিয়ে বসে আছে এক যুবক। পরনে তার 3/4 প্যান্ট আর টি-শার্ট। মাথা ভর্তি এলোমেলো ঘন চুল, চোখ বন্ধ, হাত ছুটছে গিটারের তারে। তার পাশেই রেলিংয়ে ঠেস দিয়ে দাঁড়িয়ে আছে অন্তু, হাত দুটো বুকের উপর স্থির। তোর আজাইরা টুংটাং শুনতে ভালো লাগছে না, টিএসসিতে চল। নাদিম থামলো, রেলিং থেকে লাফিয়ে নেমে বলল, অনুমতি নাই। রঙ্গন 2 মিনিটের মাথায় ফোন দিবে। তার নাকি তোর সাথে বিশেষ আলাপ আছে। আমার উপর কড়া হুকুম, রঙ্গন ফোন দেওয়ার আগ পর্যন্ত তোকে নিয়ে আঠার মতো দাঁড়িয়ে থাকতে হবে। নড়াচড়া করা যাবে না। তুইও নড়াচড়া করিস না, আঠার মতো দাঁড়িয়ে থাক। অন্তু বিরক্ত চোখে তাকালো। আর প্রায় সাথে সাথেই নাদিমের ফোনে দেখা দিল সুদর্শন এক যুবক। লাল রঙা শর্টস আর ঢোলাঢালা হোয়াইট টি-শার্ট পরে বসে আছে সে। মাথা ভর্তি হালকা বাদামি চুলগুলো কপালময় বিস্তৃত, গায়ে ফর্সা রঙে কেমন বিদেশি বিদেশি ভাব। চুলের ছাড়টাও আগের থেকে ভিন্ন। অন্তু আর নাদিমকে দেখেই অমায়িক হাসল রঙ্গন। নাদিম আর অন্তুর মনে একটাই কথা বেজে উঠল, একটি শব্দ, মাশাআল্লাহ। বন্ধুদের সাথে স্বাভাবিক কুশলাদি শেষ করেই ফট করে প্রশ্ন করল রঙ্গন, তুই নিরু, তোরা কেমন আছিস অন্তু? কয়বার জিজ্ঞেস করবি? বললাম তো সবাই ভালো। রঙ্গন মৃদু হেসে বলল, সবার কথা তো জিজ্ঞেস করিনি। তোর আর নীরার
কথা আলাদা করেও জিজ্ঞেস করিনি। আমি জিজ্ঞেস করেছি, তোরা দুইজন মিলে কেমন আছিস? অন্তু কয়েক সেকেন্ড চুপ থেকে বলল, ভালো আছি। রঙ্গন দীর্ঘশ্বাস ফেলল, শান্ত কণ্ঠে বলল, তোরা কতটুকু ভালো আছিস জানি না, কিন্তু চাইলেই প্রত্যাশা থেকেও বেশি ভালো থাকতে পারিস। বিয়েটা খুব স্বাভাবিকভাবে না হলেও কিন্তু হয়েছে দোস্ত, আর তোদের সাথেই হয়েছে, যাদের তোরা মনে প্রাণে চাইতি, কেউ প্রকাশ্যে বা কেউ গোপনে। পার্থক্যটা এখানেই, ভালোও দুজনেই বেসেছিলি, দোষও দুজনেই করেছিলি, সাফারও দুজনেই করেছিস, কেউ বেশি বা কেউ কম। দ্যাটস ইট। অতীতে কি হয়েছে সেটা নিয়ে বসে থাকা বোকামি, আর বসেই যদি থাকিস তাহলে কতদিন থাকবি? সারা জীবন? নীরাকে ছেড়ে দেওয়ার ক্ষমতা তোর একসময় থাকলেও এখন নেই। ওকে ছাড়া তুই নিজেই থাকতে পারবি না, এটা মানতে তুই বাধ্য। ধরা যেহেতু দিতেই হবে, তাহলে শুধু শুধু দূরত্ব বাড়িয়ে লাভ কি? মেয়েটাকে কষ্ট দিস না দোস্ত। আমাদের নীরু কেমন চাপা স্বভাবের তা তো তুই জানিস। না হয় করেছে, তুইও তো করেছিস, তাতে কি? ভালোবাসিস বলে নয়, বন্ধু হিসেবেও না হয় সব ভুলে যা। হাতটা শক্ত করে ধরে একটু কাছে নাদিমের থেকে যতটা শুনলাম তাতে মনে হলো নীরা তোকে পজিটিভলি চাইছে, সে সম্পর্কটাকে এগোতে চায়। ওর মতো মেয়ের এক পা এগিয়ে আসা মানে অনেক কিছু। এই পর্যায়ে গিয়ে লজ্জা পেয়ে গেল অন্তু, কটমট করে নাদিমের দিকে তাকালো। নাদিম মাথা চুলকাতে চুলকাতে অন্যদিকে তাকালো। অন্তুর নজরের হেরফের হয়নি দেখে গলা খাকারি দিয়ে বলল, অমনে তাকাস কেন বাল? কি কইছি আমি? আমি শুধু কইছি অন্তুর নাহান ব্যান্ডেজ লাগাইয়া ঘুরার জন্য হইলেও একটা বউ পোকা দরকার। পোকায় কামড়ায় না বইলাই তো ফার্মেসির সামনে দিয়া যায়, অথচ ব্যান্ডেজ ট্যান্ডেজ কিনতে পারি না। ফার্মেসির মালিক গো লাইগা মায়া লাগে। ভাই, তোর যেহেতু বউ পোকা আছে, তুই তার সঠিক ব্যবহার কর। ফার্মেসির মালিকদের একটু উপকার কর। প্রয়োজনে আমি নমু রঙ্গন ছোঁয়া মিল্লা তোরে ব্যান্ডেজ কিনা দিমু। নিজেরা লাগাতে পারতেছি না তাতে কি? তুই লাগাবি, দরকার পড়লে সারা শরীরে লাগাবি। অন্তু নাদিমের দিকে তেড়ে গিয়ে বলল, শালা, এই তুই খাড়া, তোর মৃত্যু আজ অনিবার্য। ইরার ঘরময় পায়চারি করছে, রাগে শরীরটা জ্বলে যাচ্ছে তার। নীরা বিছানার উপর বসেছিল, মৃদু কণ্ঠে বলল, এত রেগে যাওয়ার মতো কিছু হয়নি ইরু, দয়া করে এই নিয়ে ঝামেলা বাড়াস না। ইরা নীরার সামনে এসে দাঁড়ালো, ফুঁসে উঠে বলল, আমি ঝামেলা বাড়াচ্ছি? আমি? তোমার কি বিন্দুমাত্র সেলফ রেসপেক্ট নেই আপু? এত কিছুর পরও মুখে কুলুপ মেরে বসে আছো। পড়াশোনা করেছো, শিক্ষিত একটি মেয়ের মাঝে সমাজের নিকৃষ্টদের মতো আচরণ কেন থাকবে? সেই মধ্যযুগের মতো স্বামীর পা ধরে বসে থাকা তোমায় শোভা পায় না আপু। তোমার উচিত এদের মুখে ডিভোর্স পেপার ছুঁড়ে ফেলে নিজের মূল্য বোঝানো। ঘরের বউ বলে যা ইচ্ছে তাই করবে, যা ইচ্ছে তাই বলবে। বিয়ে করে কিনে নিয়েছে, কি পরবে কি খাবে সেটাও ওরা ঠিক করে দেওয়ার কে? ফাকিং দ্য সিস্টেম। ইরু আস্তে। ইরা আরো চেতে উঠল এবার, বোনের দিকে চেয়ে গলা উঁচু করে বলল, আস্তে কেন? আস্তে কেন বলবো? মিথ্যে কিছু বলেছি? তোমার মতো সতী সাবিত্রীদের জন্যই মেয়েদের আজ এই অবস্থা। সত্য কথা বলতে কিসের ভয়? কিসের এত ভয় পাও তুমি? ওদের সাহস কি করে হয় তোমার বয়স নিয়ে কথা বলার? আমরা তাদের পায়ে ধরেছিলাম তোমাকে বিয়ে করার জন্য। তাদের ছেলে যে এত সব কাণ্ড করলো সেগুলো তাদের চোখে পড়ে না? তোমার জায়গায় আমি থাকলে এমন স্বামীর সংসারকে লাথি দিয়ে নিজের অবস্থান বোঝাতাম। এনিওয়ে, তুমি যে দিনরাত এসব কথা শুনে শুনে পেট ভরাচ্ছ তা তোমার ফেরেস্তার মতো স্বামী জানে, নাকি এসব তার ইন্ধনেই চলছে?